কি ভয়ানক ঘটনা, কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। আপনারা জানেন যে রাজ্যের শাসক দল বিভিন্ন ক্ষেত্রে অন্তত আরজি কর নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে একদিকে রাস্তায় নামছেন, অন্যদিকে যারা আন্দোলন করছেন, রাজনীতির রং ছাড়াই যারা আন্দোলনে রাস্তায় নামছেন, তাদেরকে তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডা বাহিনীরা একেবারেই পেটাচ্ছেন, এমনকি মহিলাদের শ্লীলতাহানি করছেন, জামা টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। এত কিছুর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চুপ এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই রকম যখন পরিস্থিতি, যখন বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিকভাবে পুলিশ প্রশাসনের ওপর প্রশ্নচিহ্ন উঠছে, যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা রাজ্য তৈরি করেছেন যেখানে শিক্ষকরা তারা রাস্তায় বসে রয়েছেন, যেখানে ডাক্তাররা তারা রাস্তায় বসে রয়েছেন, ঠিক এই আবহে ডায়মন্ড হারবার মডেল কিন্তু প্রকাশ্যে আসলো, যা নিয়ে হুলুস থুলুস পড়ে গিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষেও। আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন কি হয়েছিল। আজকে আপনাদের সামনে বর্ণনা করব, আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম, রায় পছন্দ নয়, ডায়মন্ড হারবারে বিচারকদের দুয়ারে হামলা, আঙুল পুলিশের দিকেও। ভাবতে পারছেন ডায়মন্ড হারবার মডেল আসলে কি সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ পেয়েছি। এবং আরও একটা নতুন প্রমাণ দেখলাম, এতদিন পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই নাম করে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যা নয় তাই বলে গিয়েছেন, যেগুলো শুনে কার্যত আমরা স্তম্ভিত হয়ে গিয়েছি যে একটা গণতান্ত্রিক রাজ্যে বিচার ব্যবস্থার ওপর বা বিচারপতিদের ওপর প্রশ্ন তোলা যায় কিনা। এমনকি কলকাতা হাইকোর্টকে বিজেপির ন্যায়ালয় বলেও মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কটাক্ষ করেছেন। এই রকম যখন অবস্থা, তখন নতুন ডায়মন্ড হারবার মডেল আমরা দেখছি, যেখানে জেলা আদালতের 3 বিচারক কলকাতা হাইকোর্টে চিঠি পাঠালেন যে তাদের ওপর হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা, রাতের অন্ধকারে তাদের আবাসনে ঢুকে লাইট বন্ধ করে হামলা চালানোর চেষ্টা করছেন, যাতে তারা মনে করছেন এটার আসল অর্থ হলো লাইট বন্ধ করে তাদের প্রাণে মেরে ফেলা, এমনটাই কিন্তু তারা মনে করছেন। কোথায় হয়েছে জায়গাটা একটু খেয়াল করবেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ, তার কেন্দ্র ডায়মন্ড হারবারে। তিনি বারবারই বলেন না ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবারের মডেলের এই তথ্য সামনে আসছে। এই ভিডিও আমাদের সামনে নেই, তাই প্রপার ভিডিও হয়তো দেখাতে পারছি না, কিন্তু বক্তব্যটা আপনারা শুনুন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের কি অবস্থা, বিচারকরা পর্যন্ত ভয় পাচ্ছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এমন একটা রাজ্য তৈরি হয়েছে, বিচারপতিরা ভয় পাচ্ছেন, জীবনের আশঙ্কা করছেন, দুষ্কৃতীরা তাদের ঘরে ঢুকে যাচ্ছেন। এবং আপনাদের দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন, এটা যে শুধুমাত্র এই দুষ্কৃতীদের কাজ নয়, বিচারপতিরা পুলিশের ভেতরের একজনের নাম উল্লেখ করে দিচ্ছেন তাদের চিঠিতে। বিচারপতিদের চিঠিটা আপনাদের দেখাবো, সেখানে পুলিশ কর্মীর নাম উল্লেখ করা রয়েছে যারা এই কনস্পিরেসির মধ্যে রয়েছেন। ভাবতে পারছেন রাজ্যের প্রশাসনটা ঠিক কোন জায়গায় নিয়ে গিয়েছেন, যেখানে পুলিশরা নাকি দুষ্কৃতীদের পাঠিয়ে দিচ্ছেন। অন্তত বিচারপতিরা অভিযোগ করছেন যে তাদেরকে অন্ধকার করে তাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য। আসুন বিরোধী দলনেতা কি বলেছে শোনাই, তারপরে বিচারপতিদের চিঠিগুলোও দেখাবো আপনাদের সামনে। শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে হলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করে ঢুকিয়ে দেব। কোন রাজ্যে বসবাস করছি আমরা? কোন দেশে বসবাস করছি? আমি আজকে ইভিনিং এ মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস এন্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ড ওভার করতে সিবিআই কে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেস। অ্যাজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট। আমি আশা করব কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন, ইন্সপেকশন যারা করেন, সিনিয়র জাজেরা, তারা এটা কগনিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন, এই কেস সিবিআই কে ট্রান্সফার করবেন। পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না।
ও কি মারাত্মক অভিযোগ। আমি এর কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি, দিচ্ছি, এবং এটা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে জেলাতে আছেন তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে। শুনলেন বন্ধুরা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনাদের শোনালাম। তিনি পরিষ্কারভাবে বলছেন যে সোমবার তিনি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করবেন কলকাতা হাইকোর্টে। কি জন্য? লোয়ার কোর্টের জাজদের বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীকে লড়তে হচ্ছে। এর থেকে লজ্জার কোন রাজ্য আর মুখ্যমন্ত্রী আমাদের সামনে তুলে ধরতে পারতেন? কোথাও গিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী এই সম্পর্কে একটাও বিবৃতি দিয়েছেন? তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। এই মারাত্মক ঘটনা যখন গতকাল সকালেই এসেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও প্রয়োজন বোধ করলেন না এই ভয়ঙ্কর কাণ্ডর জন্য অন্তত একটা বিবৃতি তার জানানোর জন্য? কোন জায়গায় রাজ্যটাকে নিয়ে গেছে বুঝতে পারছেন? এইভাবে যদি আরো 3-4 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ এগিয়ে যায়, সত্যি ভয়ের আশঙ্কা যে আমরা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছে যাব এবং আমাদের অস্তিত্ব সংকট দেখা দেবে কিনা এই প্রশ্নটাও কিন্তু উঠতে পারে যদি আগামী 5 বছর মুখ্যমন্ত্রীর নাম হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আপনাদের দেখায়, ডিস্ট্রিক্ট জাজ তিনি কলকাতা হাইকোর্টে চিঠি পাঠিয়ে ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল জাজেদের ওপর এই অত্যাচারের কথা তিনি লিখে পাঠিয়েছেন। আসুন আপনাদের দেখাই এবং সেটা পড়ে শোনাচ্ছি। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে, ফ্রম শ্রী শুভ্রদীপ মিত্র, ডিস্ট্রিক্ট জাজ, সাউথ 24 পরগনা, এবং লেখা হচ্ছে টু দ্য রেজিস্টার, অনারেবল হাইকোর্ট, ক্যালকাটা। আসুন আপনাদের কিছুটা পড়ে শোনাই। স্যার, উইথ রেসপেক্ট টু দ্য সাবজেক্ট ক্যাপশনড অ্যাবাভ, I am to inform you that the undersigned is receipt of a letter such and such received from the senior judicial officers of the Diamond Harbour Subdivisional Court. In said letter, the judicial officers have intimated about an incident on 8 September 2024 when a miscreant was seen loitering outside the judge residential quarter late at night with the ulterior motive of the disconnecting electricity, though the dubious activity had begun from the morning. এটা আপনাদের শোনালাম যে ডিস্ট্রিক্ট জাজ তিনি কি লিখে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইলেকট্রিসিটি কেটে কিভাবে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছেন সাব ডিভিশনাল জাজেরা, সেটা আপনাদের দেখালাম। এরপরে দ্বিতীয় চিঠিটা দেখাবো যেখানে সাব ডিভিশনাল জাজেরা ডিস্ট্রিক্ট জাজকে চিঠিটা লিখেছিলেন। আসুন আপনাদের পড়ে শোনাই। দেখতেই পাচ্ছেন, টু দ্য ডিস্ট্রিক্ট জাজ, সাউথ 24 পরগনা। সাবজেক্টটা কি লেখা রয়েছে? সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য জুডিশিয়াল অফিসার্স অফ দ্য ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনাস। ভাবুন, জাজেরা চিঠি লিখছে, সাবজেক্ট লাইন দেওয়া হয়েছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। জাজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা চিঠি লিখছেন। এই সাবজেক্টটাই বলে দিচ্ছে আমাদের এই রাজ্যে কতটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবং তারপরে চিঠিটাতে কি লেখা রয়েছে? Respected sir, we the judicial officers of Diamond Harbour, South 24 Parganas would like to draw your honor kind attention to the following facts. আমি প্রথম পয়েন্টটা পড়বো এবং 4 নম্বর পয়েন্টটা আপনাদের সামনে শুধু পড়বো কারণ পুরোটা পড়ার সময় নেই। আসুন আপনাদের প্রথমটা কিছুটা পড়ে শোনাই। On 8 September 2024 at about 11:30 PM, ACJM Diamond Harbour, South 24 Pargana got an information from the house guard deployed in the judge Abasan. The one police officer of Poilan Police Headquarters of Diamond Harbour Police District, namely Kumar S. Das, is sending 2 persons at the said judge Abasan's for disconnecting electricity connection of ADJ Diamond Harbour and doing harm to the judicial officers, and said police officer Kumar S. Das in conspiracy with the one police officer of Diamond Harbour PS also instructed the house guard for giving access to the said 2 persons without disclosing their name. অর্থাৎ বুঝতেই পারছেন এখানে লেখা রয়েছে, বিচারকরা লিখছেন যে গত 8 তারিখে 11:30 নাগাদ বিচারকদের যে থাকার জায়গা তার বাইরে যারা সিকিউরিটি গার্ড থাকেন সেই সিকিউরিটি গার্ড জাজদের ফোন করে জানাচ্ছেন, বিচারকদের ফোন করে জানাচ্ছেন যে সিকিউরিটি গার্ডের সঙ্গে কুমার এস দাস বলে একজন পুলিশ অফিসার যোগাযোগ করেছিলেন এবং তাদের বলা হয়েছিল যাতে করে ওই পুলিশের আবাসনটাকে খুলে দেওয়া হয় এবং তার মধ্যে 2 জন তারা লোক পাঠাবেন
সেই দুজন লোককে যেন জাজদের আবাসনে ঢুকতে দেওয়া হয় এমনটা নাকি নির্দেশ দিয়েছিলেন পুলিশ অফিসার কুমার এস দাস। অভিযোগ করছেন স্বয়ং বিচারপতিরা, এবং যাতে করে তাদের নামগুলো যেন না নেওয়া হয়, ওই আবাসনের যে সমস্ত দ্বাররক্ষীরা ছিলেন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন পুলিশ অফিসাররা, কিন্তু ওই দ্বাররক্ষীরা পুরো ঘটনাটাই জাজেদের বলে দেন। সেকেন্ড পয়েন্টে লেখা রয়েছে এরপরে 1:30 নাগাদ জাজেরা দেখতে পান যে মুখ ঢাকা অবস্থায় এরকম একজন ঘোরাফেরা করছে, এবং ঠিক তার পরপরেই পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বিচারপতিরা, যদিও তৎক্ষণাৎ কোনো রকমের সাহায্য পায়নি তারা। ভাবুন একবার। আসুন এবার 4 নম্বর পয়েন্টটা আপনাদের পড়ে শোনায়। It may kindly be submitted that the instant situation is terrorizing such attack at such late hour of the night, that too with a ulterior motive of disconnecting electricity supply for reasons which may be well assumed to be endangering human lives, is highly alarming and condemnable. অর্থাৎ বিচারপতিরা বলছেন যে এত গভীর রাতে আমাদের আবাসনে লোক পাঠিয়ে যে টেরোরাইজিং করা হয়েছে এবং যে ইলেকট্রিসিটি বন্ধ করা হয়েছে, যে এটা খুব ভালোভাবেই বোঝা যায় যে শুধুমাত্র এই মানুষকে খুন করার জন্যই এরকম একটা মোটিভ তাদের মধ্যে ছিল। ভাবতে পারছেন বিচারপতিরা কি দাবি করছেন? তারা মনে করছেন খুন করার উদ্দেশ্যে কাউকে পাঠানো হয়েছিল, এবং তারা অভিযোগ করছেন পুলিশ অফিসার এর মধ্যে জড়িত ছিল, যারা দ্বাররক্ষীদের বলেছিল দরজাটা খুলে দিতে যাতে করে দুষ্কৃতীরা ঢুকতে পারে। এরপর আপনারা একটু ভেবে দেখুন কোন জায়গায় আমরা রয়েছি। যদিও ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন বলেছেন যে আমরা এফআইআর করেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সমস্ত কিছু ব্যবস্থা নেব, কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন যে গোটা পুলিশ প্রশাসন এটা জানতো না? এইরকম একজন অফিসার জাজেরা নাম করে বলে দিয়েছেন যে তিনি নির্দেশ দিয়েছিলেন জাজেদের যেন আবাসনটাকে খুলে রাখা হয় যাতে করে ওই দুষ্কৃতী ঢুকে ইলেকট্রিসিটিটা প্রথমে কাটবেন, তারপরে তারা যা করার করবেন। ভাবুন একবার, জাজেরা যদি এতটা ভয় পান, জাজেদের যদি হত্যা করার পরিকল্পনা করা হয়, তাহলে আমাদের এই রাজ্যটা কোথায় রয়েছে? কেন এই পরিকল্পনা? আপনাদের আনন্দবাজার পত্রিকার শিরোনাম দেখিয়েছিলাম, সঠিক নাকি বিচার পাওয়া যায়নি। শাসক দলের পক্ষে বিচার পেতে হবে, তা না হলেই কিন্তু এই ধরনের আক্রমণ। এবার বুঝতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে 7 লক্ষ ভোটে জিতেছেন? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটান যে এত জনপ্রিয় নেতা, তিনি নাকি 7 লক্ষ ভোটে জিতেছেন, এবার বুঝতে পারছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7 লক্ষ ভোটের জেতার পেছনে যে শুধুমাত্র জনপ্রিয়তা রয়েছে, সেমনটা ভাবা একেবারেই ভুল হবে। আপনাদের শোনাতে চাইবো এই জায়গায় শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য। তিনি বলেছেন, মনে করিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এরকম প্রচুর ঘটনাতে যেখানে বিচারপতিদের ওপর হামলা করা হয়েছে। তিনি মনে করিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ডকে যে ধরনের একেবারে মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের হামলার কথা, এমনকি বিচারপতি রাজশেখর মান্থার বাড়িতে বা তার আশপাশে একেবারেই পোস্টার সাটিয়ে দেওয়ার মতো ঘটনা, সেগুলো কিন্তু সবই উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আর আপনারা খেয়াল করে দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কত সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দিয়ে বলছেন, এই নাও তোমাদের গণতান্ত্রিক রাজ্য। শুনুন বক্তব্যটা, শুনুন শুভেন্দু অধিকারী। আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে, যখন আমাদের বিন্নাল সাহেব অ্যাক্টিং চিফ ছিলেন, নন্দীগ্রামের মামলা দিয়ে দিয়েছিলেন অনারেবল জাজ কৌশিক চন্দ্রকে, তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে। আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে 5 লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে, তিনি মামলা ছেড়েও দেন, দেখেছি আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি, যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন, ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর। আমরা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা, তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে, মমতা পুলিশ, আমরা দেখেছি, এবং সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছে তার পরিবার। আমরা দেখেছি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, তার বাড়িতে ক্যামাক স্ট্রিটের আইপ্যাকের অফিস থেকে পোস্টার ছাপিয়ে গুন্ডাদের দিয়ে সেই পোস্টার তার বাড়িতে লাগানো হয়েছে। মান্থা সাহেব, আমার এবং অমিত শাহজির কার্টুন তৈরি করে তার বাড়িতে লাগানো হয়েছে, তার বেঞ্চকে ডিস্টার্ব গন্ডগোল করা হয়েছে। আমরা এগুলো দেখছিলাম কলকাতায়, কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা, কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি? অপরাধ একটাই, রমা দাস বিজেপি, আগে এনডিপিএস এর মামলা ছিল। শুনলেন বন্ধুরা,
বুঝতে পারছেন এই একটা আরজিকর কাণ্ডে কেন পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে এসে পড়েছেন? পশ্চিমবঙ্গের যারা বিচারক তারা ভয় পাচ্ছেন যে তারা হত্যা হয়ে যেতে পারেন। তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কি অবস্থা বুঝতে পারছেন? রাজ্যের মাননীয়া যে প্রশাসন সৃষ্টি করেছেন এটা ইতিহাসে লেখা থাকবে এবং এটা পলিটিক্যাল সায়েন্সের ছেলেরা বিচার করবেন আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন পদ্ধতিতে আমাদের রাজ্যটাকে পরিচালনা করেছিলেন। এটা কিন্তু একটা মানে গবেষণার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে এবং নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে যে কিভাবে এত কিছু করার পরেও আমাদের গোটা দেশের সংবিধান নীরব এবং নিশ্চুপ ভূমিকা পালন করেছিল, সেই প্রশ্ন উঠবে। আচ্ছা, এরপর আপনারা প্রশ্ন তুলবেন না যে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি স্বতঃপ্রণোদিতভাবে এই কেসটা শুনবেন না? তিনি আরজি করের কেসটা তো কলকাতা হাইকোর্ট থেকে ছিনিয়ে নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে শুনেছেন এবং তারপরে ডাক্তারদের উপরে বিভিন্ন শর্ত আরোপ করে দিয়েছেন। কেন এত বড় ঘটনা? আপনাদেরই তো কলিগ, হতেই পারে তারা নিম্ন কোর্টের বিচারক, কিন্তু আপনাদেরই তো কলিগ। তারা যখন চিঠি লিখে বলছেন তারা হামলার আশঙ্কা করছেন, তারা মৃত্যুর আশঙ্কা করছেন, কেন স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় এ ব্যাপারে কোনো বক্তব্য বলবেন না? আপনারা বলতে পারেন এর উত্তর কি রয়েছে? কেন আমাদের ভারতবর্ষের সমস্ত সংস্থান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা যারা রয়েছেন তারা নিশ্চুপ হয়ে বসে থাকবেন? এটা লোয়ার কোর্ট বলে, লোয়ার কোর্টের বিচারপতির উপর হামলা হয়েছে বা হামলা করার চেষ্টা করা হয়েছে বলে এবং একজন পুলিশ কর্মী, একজন পুলিশ অফিসার জড়িত, বিচারপতিরা উল্লেখ করে দিচ্ছেন, এত বড় ঘটনার পরেও কি আমাদের দেশের সমস্ত প্রশাসন চুপচাপ বসে থাকবে? আর যদি বসে থাকে তাহলে আমাদের বলতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজনৈতিক প্রশাসনটা সৃষ্টি করেছেন, একা মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারতেন না যদি আমাদের দেশ তাকে সুযোগটা করে না দিত। আমাদের দেশ যদি সঠিকভাবে আইনগুলো সঠিক জায়গায় রাখতে পারতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শত চেষ্টা করলেও আজকে পশ্চিমবঙ্গের এই জায়গায় দুর্দশা সৃষ্টি করতে পারতেন না। তার কারণ আমাদের দেশে সংবিধান বলে কিছু জিনিস রয়েছে, আমাদের দেশের আইন শৃঙ্খলা বলে কিছু জিনিস রয়েছে। এখানে জনপ্রতিনিধিরা যা খুশি তাই করব এমনটা কিন্তু হয় না, সেটা দেখিয়ে দিতে পারতো যদি সত্যি আমাদের দেশের সমস্ত সংবিধান বা সমস্ত পদগুলো সঠিকভাবে কাজ করতেন। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করতে সাহায্য করেছেন আমাদের দেশের সার্বিক অবস্থা, একথা বলতে আমি এক ফোঁটা দ্বিধাবোধ করছি না। কি বলবেন বন্ধুরা, আপনারাও কি সহমত? লিখে জানান আপনাদের বক্তব্য। এখনকার মতো অন্তত এখানেই শেষ করলাম, অনেক হতাশা নিয়ে।